ট্রিপল ই বর্তমান যুগের খুবই আলোচিত একটি সাবজেক্টের নাম। এর মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আজকের এই সাবজেক্ট রিভিউ ভিডিওতে আমরা আলোচনা করব ট্রিপল ইর সিলেবাস, আদার অপরচুনিটিস এবং অবশ্যই ক্যারিয়ার নিয়ে। সর্বপ্রথম সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। সকল ভার্সিটিতেই সর্বপ্রথম কিন্তু ডিসি সার্কিট পড়ানো হয়। ডিসি সার্কিট সিলেবাসে রয়েছে ওয়াই ডেল্টা, মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস। এগুলো কিন্তু প্রায় আসলে ইন্টার টপিকের মতো, খুবই অ্যাডভান্স কিছু না। এছাড়াও নতুন হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের সার্কিট অ্যানালাইসিস রয়েছে এবং এটার পাশাপাশি ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের বেসিক নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে ফার্স্ট ইয়ারে। যাদের ইচ্ছে ছিল সিএসসি নিয়ে পড়ার জন্য কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ মার্ক ছিল না, তাদের জন্য একটি ছোট্ট একটা সুখবর হচ্ছে ট্রিপলিতে কিন্তু সি প্রোগ্রামিং এর উপর কোর্স রয়েছে। এটি শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো কোর্স না, এটা কিন্তু ল্যাবও রয়েছে এবং এই কোর্সটির মাধ্যমে চাইলে কিন্তু সে ট্রিপলির এই ফিল্ড থেকে সে কিছুটা বের হয়ে প্রোগ্রামিং ফিল্ডে কিন্তু সে যেতে পারে। ইভেন আমার পরিচিত বুয়েটের এবং ঢাকা ইউনিভার্সিটির ভাইয়ার রয়েছে যারা কিন্তু প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ। দেখলে কেউ বলবেই না যে তারা আসলে ট্রিপলি থেকে পড়েছে। ট্রিপলি শব্দটি মাথায় আসলে যাদের মনে হয় যে এখানে মনে হয় শুধুমাত্র সার্কিট নিয়ে খেলা করা হয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না। তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু সার্কিটের পাশাপাশি আর কি নিয়ে আলোচনা করা হয়। তবে ইন্টারে যারা ম্যাগনেটিজম টপিকটা তোমরা পড়েছো, তোমাদের কিন্তু ট্রিপলিতে খুব ভালোভাবে এখানে কাজে লাগবে। সহজ বাংলা ভাষা আমরা এটা বলতে পারি যে অ্যাপ্লাইড ফিজিক্সের একটা এক্সটেন্ডেড গ্রুপ কিন্তু ট্রিপলি। ঢাকা ইউনিভার্সিটি 2014 সালের আগে ট্রিপলির কিন্তু নাম ছিল অ্যাপ্লাইড ফিজিক্স। 2014 সাল থেকে সেটি পুরোপুরিভাবে ট্রিপলিতে কনভার্ট হয়েছে। ম্যাথ নিয়ে না বললেই নয়, ইন্টারে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস শিখে এসেছি। এটা কিন্তু ভার্সিটিতেও আছে এবং কিন্তু বলা যায় প্রায় ইন্টার লেভেলেরই, এবং এটার পাশাপাশি লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটাও কিন্তু রয়েছে। কম্পিউটার ল্যাবের মধ্যে অটোক্যাডের কথা না বললেই নয়। এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। যদিও এই সফটওয়্যারটি সবচেয়ে বেশি কাজে লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, বাট অ্যাজ আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সফটওয়্যারটি কিন্তু অনেক বেশি ইউজ করা হয়। ধরা যাক কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করা হবে, তো একটা প্রোডাক্ট হচ্ছে যদি আমরা লঞ্চ করতে চাই, আগে সর্বপ্রথম সেটাকে একটা কনসেপচুয়াল একটা ডিজাইনে পরিণত করতে হয়। পরবর্তীতে সেই ডিজাইনের আলোকে সিমুলেট করে রিয়েল লাইফে আমরা সেটা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করে থাকি। বর্তমানে যে মোবাইলটি হাতে নিয়ে তোমরা এই রিভিউটি দেখতেছো, হ্যাঁ, বলছিলাম সেই মোবাইলের প্রসেসরের কথা। এই মোবাইলের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসর কিন্তু প্রায় 2 বিলিয়নের উপর কিন্তু ট্রানজিস্টর ইউজ করা হয়। তোমরা কিন্তু ইন্টার ট্রানজিস্টর সম্পর্কে যথেষ্টভাবে বেসিকটা তোমরা দেখে এসেছো। আমরা জানি যে ডায়োড থাকে, বিজেটি থাকে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে কিন্তু এগুলো একবার ইন ডিটেলস শিখতে হবে। সো যদি তোমার মাথায় যদি এরকম কোনো আইডিয়া থাকে যে আসলে ট্রিপল ইঞ্জিনিয়ার মানেই হচ্ছে সারাক্ষণ সার্কিট নিয়ে গুতাগুতি করবে, ব্যাপারটা আসলে তা না। চলতরিতের চাইতে তোমার আরো অনেক বেশি লাগবে সেমিকন্ডাক্টর চ্যাপ্টার টপিকটুকু। সো যাদের কাছে ইন্টার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, সো আমি আশা করি ট্রিপল ই সাবজেক্টে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি কিন্তু নিরাশ হবা না। যদি অনেক অ্যাডভান্স জিনিস রয়েছে, বাট তুমি অন্তত পড়ে কিছুটা ফ্যামিলিয়ার ফিল হতে পারবে। এতক্ষণ বলছিলাম অ্যানালগ ইলেকট্রনিক্সের থিওরিটিক্যাল পার্টটুকু, আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টটুকু। তো যে ল্যাবগুলি রয়েছে প্রতিটি ল্যাবে গ্রুপ করা হয়। গ্রুপটা হতে পারে 2 জনের অথবা 3 জনের। এই অ্যানালগ ইলেকট্রনিক্সের যে বেসিক জিনিসগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি, এবং এগুলোর আরো অ্যাডভান্স রূপ আকারে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন ফোর্থ ইয়ারও কিন্তু অনেক কম্পোনেন্ট কিন্তু ইউজ করা হয়। অর্থাৎ তোমাকে কিন্তু এই বিজেটি, এই ট্রানজিস্টর, এগুলো কিন্তু ঘুরে ফিরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন ফোর্থ ইয়ারও তোমার কাজে লাগবে। তো এটা ভেবো না যে একবারে ইন্টারের মতোই সেই ট্রানজিস্টর গুলো থাকবে। এখানে আরো নতুন নতুন তোমরা ট্রানজিস্টর নাম শুনবে। অর্থাৎ তোমাকে কিন্তু ঘুরে ফিরে এই পুরো 4টা বছরই কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্সের যথেষ্ট ধারণা রাখতে হবে। তো এই ল্যাবগুলো করতে গেলে আমরা কিন্তু সবসময় যে স্যাটিসফাইড হই তা না। অনেক সময় দেখা যায় আমাদের ল্যাবের অনেক কিছু মিলে না, ইভেন হতে পারে অনেক সময় কম্পোনেন্টের ত্রুটি। তো তখন সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আনন্দের পরিবর্তে ডিপ্রেশনে পড়তে পারো। তো এটা কিন্তু তোমাদের আগে থেকেই বলে রাখতেছি যে শুধুমাত্র মুদ্রার এক পিঠ দেখলে হবে না, অপর পিঠও দেখতে হবে। কারণ হচ্ছে ডিপ্রেশনও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক পার্ট। এটা কিন্তু আমি বলতেছি না শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্য, তুমি যে ভার্সিটির জন্য তুমি যাও না কেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হবে। So don't do this at home. Now you have high voltage. Just
hell? Did I short something? Okay, retry. So don't do this at home. Now, as soon as I turn on this, what the? ভিডিওটা দেখে কি মনে হলো? হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউবের বিখ্যাত ইলেকট্রো বুম চ্যানেল থেকে নেওয়া। তো তোমার যে আসলে এরকম ঘটনা ঘটবে ব্যাপারটা কিন্তু আমি তা বুঝাতে চাচ্ছি না। আমরা ল্যাবে যে কাজগুলো করে থাকি সেগুলো যথেষ্ট সেফ এবং সেগুলি লো ভোল্টেজ নিয়ে কাজ করা হয়। সো আশা করি এরকম কোনো ভাবার প্রয়োজন নেই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে তোমাকে অনেক কারেন্টের শক খেয়ে হতে হবে, ব্যাপারটা তা না। তবে সর্বোচ্চ তুমি 12 ভোল্ট বা 10 ভোল্ট এমন টাইপের শক তুমি খেতেই পারো এবং সেটা আসলে খুবই ম্যানেজেবল। তুমি থিওরিটিক্যাল একটা জিনিস শিখছো আর তোমার প্র্যাকটিক্যালে দেখা যাচ্ছে এরর আসতেছে অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। সো এই সাবজেক্টে যদি তুমি আসতে চাও অবশ্যই কিন্তু তোমাকে মেন্টালিটি হতে হবে খুব শর্ট টেম্পার। তুমি না মিললে যদি তুমি প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে যাও তাহলে কিন্তু হবে না। ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের কোর্সসমূহ মোটামুটি সহজ হলেও থার্ড ইয়ার থেকে কিছু কোর্স কিন্তু অনেকের কাছে কঠিন লাগতে পারে। যেমন মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর, এই দুইটা কোর্স আমার কাছে তুলনামূলকভাবে একটু কঠিন লেগেছে, হয়তো বা অনেকের কাছে সহজ লাগতে পারে যারা খুব ডিপলি হচ্ছে এই কোর্সগুলো করছে। তারপরেও বলবো যে যদি 20টা কোর্স থাকে 2-3টা কোর্স থাকবে, স্টুডেন্টরা হচ্ছে একটু মোটামুটি একটা রেজাল্ট নিলেই সে সন্তুষ্ট থাকে। এটার পাশাপাশি হচ্ছে থার্ড ইয়ারে টেলিকমিউনিকেশন একটি কোর্স রয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং। এবং ফোর্থ ইয়ারে এইটার রিলেটেড মোবাইল সেলুলার কোর্সটি রয়েছে। এই দুটি কোর্স কিন্তু আমাদেরকে কমিউনিকেশন রিলেটেড জবে যাওয়ার জন্য খুব বেশি হেল্প করবে। বর্তমানে আমি বাংলা লিংকের রেডিও সার্ভিস ম্যানেজমেন্ট পদে ইন্টার্নি করতেছি। এই পদটিতে ইন্টার্নির জন্য সাধারণত ট্রিপল ইয়ানদের কিন্তু নেওয়া হয়। তো ক্যারিয়ার নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে আমাদের এই ভিডিওর শেষের অংশে। থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার অথবা ফোর্থ ইয়ারে এসে মেজর মাইনর সিলেক্ট করতে হয়। কোনো ভার্সিটিতে শুধুমাত্র মেজর হিসেবে নেওয়া যায়। যদি আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, আমাদের টোটাল 4টি সেক্টর রয়েছে: পাওয়ার সেক্টর, কমিউনিকেশন সেক্টর, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার। এই 4টি থেকে যে কোনো 2টি একটি মেজর এবং একটি মাইনর হিসেবে সিলেক্ট করতে হয়। তো যদি তুমি নিজেকে একজন পাওয়ার রিলেটেড জবে ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাও তাহলে পাওয়ার সেক্টরটা মেজর নিলে সবচেয়ে ভালো হয়। যদি তুমি না নাও তারপরও খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু যদি তুমি মেজর হিসেবে নাও তাহলে তোমার হচ্ছে এই আন্ডারগ্রেড লাইফে পাওয়ারের উপর কোর্স একটু বেশি থাকবে। আর যদি তুমি চাও যে না তুমি ইলেকট্রনিক সেক্টরে হচ্ছে তুমি জব করতে চাও অথবা তুমি দেশের বাইরে কি ইলেকট্রনিক সেক্টরে তুমি তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি ইলেকট্রনিক্সটাকে তুমি মেজর হিসেবে নিতে পারো। যদি বাংলাদেশের পার্সপেক্টিভ আমি চিন্তা করি তাহলে পাওয়ার এবং কমিউনিকেশন খুবই সেফ, কারণ বাংলাদেশের জব সেক্টরগুলি এই দুইটার উপরই ভিত্তি করে সবচেয়ে বেশি গড়ে উঠেছে। রিসেন্টলি পাওয়ার সেক্টর নিয়ে বেশি গড়ে উঠেছে, যা আমি বিস্তারিতভাবে আমাদের জব সেকশনে আলোচনা করব। আদার অপরচুনিটিস কথা যদি আমি বলি, আমি সর্বপ্রথম বলবো যে ট্রিপলির সাথে কম্পিউটার সায়েন্স এবং রোবোটিক্স ডিপার্টমেন্টের কোলাবোরেশন। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভাইয়ারা আমাদের অনেক ধরনের ওয়ার্কশপ নিয়েছিল এবং আর্ডিনোর উপর একটা আমাদের হাতে খড়িটা তারা তৈরি করে দিয়েছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের কম্পিটিশনে গিয়েছি রোবোটিক্সের স্টুডেন্টদের সাথে কোলাবোরেট করে। এখানে দেখা যাচ্ছে যে আমি একটা অ্যান্ড্রয়েড কন্ট্রোল কার বানিয়েছিলাম, এটা আমার একেবারে প্রথম দিকের প্রজেক্ট ছিল এবং পরবর্তীতে আরো অ্যাডভান্স কাজ হচ্ছে আমরা করতে পেরেছিলাম। তো আমরা বুয়েটের, আহসানুল্লাহর, ইভেন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অ্যারেঞ্জ হওয়া বিভিন্ন ধরনের কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা জয়লাভও করেছি। এখানে দেখা যাচ্ছে যে আহ, অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে আহ, তারা পুরস্কার নিচ্ছে। এখানে কিন্তু শুধু ট্রিপল স্টুডেন্ট না, রোবোটিক্স স্টুডেন্টরা রয়েছে। ওই যে বললাম আমরা কোলাবোরেট করে একটা টিম হিসেবে কিন্তু আমরা বিভিন্ন কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করেছিলাম। ইভেন এটার পাশাপাশি অনেক প্রজেক্টেরও সুযোগ রয়েছে। তো সহজভাবে যদি আমি বলি তাহলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমার নলেজটা তুমি কিন্তু অ্যাপ্লাই করার, উন্মোচন করার একটা পরিবেশ কিন্তু তুমি পাবে। এছাড়াও রয়েছে ফ্যাব ল্যাব। এই ফ্যাব ল্যাবে কিন্তু আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা কাজ করতে পারি। ইভেন হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়। এটা কিন্তু শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের সকল ভার্সিটিতেই বলা যায়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট সকল ভার্সিটিতে কিন্তু আসলে এরকম ল্যাব থাকে, ল্যাব ফ্যাসিলিটিস থাকে। স্টুডেন্টরা চাইলে কিন্তু সেখানে স্টাডি আওয়ারের পরবর্তীতেও তারা এখানে কাজ করতে পারে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ফ্যাব ল্যাবে কিন্তু আমরা 3D প্রিন্ট সহ অত্যাধুনিক কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের কাজগুলি আমরা করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আমার একাডেমিক পড়ালেখার বাইরেও কিন্তু আমাদের কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। এখন চলে আসছি আমরা আমাদের এই ভিডিওর অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্টে, জব ফিল্ড। ট্রিপলের জব ফিল্ডটা কিন্তু বলতে গেলে বিস্তৃত। অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় ট্রিপলিতে কিন্তু আসলে জব কিন্তু কম নাই, কিন্তু
প্রাইভেট ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, অনেকগুলো ভার্সিটিতে ট্রিপল ই রয়েছে এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হওয়ার কারণে কম্পিটিশনও কিন্তু আসলে কোনো অংশে কম না। বাংলাদেশের পাওয়ার সেক্টরটা ট্রিপল এর জন্য সবচেয়ে বেস্ট। তো বাংলাদেশের পাওয়ার সেক্টরটাকে আমরা মেনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেশন, একটা ট্রান্সমিশন, একটা ডিস্ট্রিবিউশন। বাংলাদেশে যে কারেন্ট প্রডিউস করা হয় সেই জেনারেশন রিলেটেড কয়েকটা কোম্পানি রয়েছে, ট্রান্সমিশন রিলেটেড কোম্পানি রয়েছে এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড কোম্পানি রয়েছে। তো এই পাওয়ার কোম্পানিগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিক যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু স্যালারি কিন্তু খুব ভালো এবং প্রাইভেট গুলো তো খুব ভালো, কিন্তু সাধারণত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই আসলে সরকারি জবটাই কিন্তু খুঁজতে চায়। তো জেনারেশন রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে এপিএসসিএল, ইজিসিবিএল, পিডিবি সহ আরো অনেকগুলো কোম্পানি। ট্রান্সমিশনের জন্য রয়েছে পিজিসিবি কোম্পানি এবং ডিস্ট্রিবিউশনের জন্য ডেসকো, নেসকো, ডিপিডিসি। এগুলো এই কোম্পানি খুবই বিখ্যাত কোম্পানি এবং অনেকে হয়তো আপনার নামগুলো জানেন যে আমাদের বাসা বাড়িতে যে মিটার রয়েছে সে এখানে কিন্তু আমরা ডেসকো, ডিপিডিসি এগুলো মিটার কিন্তু আমরা ইউজ করে থাকি। মানে আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার যদি একটু ছোট্ট করে বলি, যেটা আসলে কিন্তু বুয়েট টুয়েট চুয়েটের মতো কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না। তো এখানে একটা মিথ আসলে স্টুডেন্টদের মধ্যে কাজ করে থাকে ভার্সিটি ভর্তির আগে, যে আসলে এখান থেকে ট্রিপুলি পড়ে আমরা কি আদৌ ট্রিপুলি ইঞ্জিনিয়ার হতে পারবো, বা আমরা কি আমাদের নামের আগে কি ইঞ্জিনিয়ার শব্দটা কি লাগাতে পারবো কিনা। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই কনফিউশনটা ক্লিয়ার করে দিব। প্রথমে আমাদের জানতে হবে আইইবি কি। এটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। তো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিছু হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলীরা তারা হচ্ছে একটি পরিকল্পনা করেছিল যে বাংলাদেশে হচ্ছে যত ইঞ্জিনিয়ার থাকবে তাদের উন্নতি সাধনের জন্য একটি সংগঠন দরকার। সো আইবি কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটা সংগঠন, একটা অর্গানাইজেশন। পরবর্তীতে এটি আস্তে আস্তে অনেক বড় রূপ আকার ধারণ করে থাকে। তো আমরা যদি উইকিপিডিয়া থেকে একটুখানি পড়ি যে দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কমনলি রেফার্ড টু অ্যাজ আইইবি is the National Professional Organization of Engineers in Bangladesh. It is registered under the Societies Registration Act of the country within the country. It has 18 centers and 31 sub-centers. তো বাংলাদেশে অনেকগুলা হচ্ছে সেন্টার রয়েছে। তো যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলো হচ্ছে আইবিডি কর্তৃক অ্যাক্রিডিটেড। তো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আইবি কর্তৃক অ্যাক্রিডিটেড না। বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আমাদের কি আইবি অ্যাক্রিডিটেশন কি খুবই দরকার? উইকিপিডিয়া হতে আমরা এটা দেখতে পাচ্ছি যে বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এডুকেশন ইজ এ নন গভর্নমেন্ট বডি দ্যাট প্রোভাইডস অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামস উইদিন দ্য ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ। তো বাংলাদেশে যে সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো সবকটাই হচ্ছে আইবি কর্তৃক অ্যাক্রিডিটেড। তো এর ফলে হচ্ছে যে স্টুডেন্টরা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা বের হয়, তারা কিন্তু নামের আগে ইজিলি ইঞ্জিনিয়ার লাগাতে হয়। এর জন্য তাদের কিন্তু এক্সট্রা কোনো এফোর্ট করার কোনো প্রয়োজন নেই। বাট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যান্ড আদার যে ভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্রিডিটেড না হলেও আসলে ব্যাপারটা আসলে কোনো ধরনের পার্থক্য ক্রিয়েট করে না। বিখ্যাত ওয়েবসাইট কোরাতে একবার প্রশ্ন করা হয়েছিল, হোয়াই ডাজ ঢাকা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট নট গিভিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তো এটা প্রশ্নের উত্তরটা আমরা জানতে পারবো সিএসসি ডিপার্টমেন্ট একজন সম্মানিত শিক্ষকের মাধ্যমে। হাসনাইন স্যার উত্তর দিয়েছিলেন, বিকজ ইট ডাজেন্ট হ্যাভ আইবি অ্যাক্রেডিটেশন ইয়েট। উই ট্রাইড মডিফাইং আওয়ার সিলেবাস টু অ্যাকোমোডেট দ্য রিকোয়ারমেন্টস অফ আইবি বাট ইটস স্টিল অন প্রসেস। অ্যাকচুয়ালি এই প্রসেসটা কিন্তু শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্ট না, ঢাকা ইউনিভার্সিটির সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিন্তু ট্রাই করতেছে। বাট অ্যাকচুয়ালি কতটুকু গুরুত্বপূর্ণ আমরা ঠিক তার পরের লাইনে উত্তরটা পেয়ে যাব। টু বি অনেস্ট, আই পার্সোনালি ফিল ফিউ অফ দিস রিকোয়ারমেন্টস আর রিয়েলি আননেসেসারি ফর এ সিএসসি গ্র্যাজুয়েট। এখন আমি বলি এখানে স্যার রিকোয়ারমেন্টস বলতে কি কি বলছেন। তো আইবিতে আসলে কি ধরনের নীতিমালা আছে যে এই এই কাজগুলো আসলে করা উচিত একজন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হিসেবে আর কি। তো এগুলো সবগুলো কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, সবাই কিন্তু এটা মানে। কি কি সেই নীতিমালা, যে ইঞ্জিনিয়ারদের জন্য পরিবেশ তৈরি করতে হবে, তাদের জন্য পর্যাপ্ত স্কোপ তৈরি করতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে হবে, এমন টাইপ ছিল আর কি। তো এগুলো সবগুলো কিন্তু সকল ভার্সিটি আসলে মেনে চলে। তারপরও কেন খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে না এই সকল ভার্সিটিগুলি আইবি অ্যাক্রিডিটেশন নিয়ে, আমরা পরের লাইনটা পড়লেই বুঝতে পারবো। তো স্যার বলেছেন যে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্য ডিগ্রি ম্যাটার্স অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য স্কিলস। এই লাইনের মধ্যে আসলে সকল প্রশ্নের উত্তর রয়েছে। তো তুমি যদি একজন সিএসসি গ্র্যাজুয়েট হও এবং পরবর্তী যদি তুমি জব ফিল্ডে যাও, তোমাকে কিন্তু আসলে একবারও প্রশ্ন করা হবে না তোমার আইবি অ্যাক্রেডিটেশন আছে কিনা। এটা হলো প্রথম পয়েন্ট। এটা সিএসসি না, এটা তুমি ত্রিপুরি বলো, নিপন ইঞ্জিনিয়ারিং বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, যে কোনো ভার্সিটিরই তুমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে তুমি পাশ করার পর কোথাও কোনো ধরনের রিকোয়ারমেন্ট দেখাবে না যে তোমার আইবি অ্যাক্রেডিটেশন আসলে আছে কিনা।
আই রিপিট, কোনো ধরনের অ্যাক্রিডিটেশন তারা আস্ক করবে না। তুমি জব ফিল্ডের বিভিন্ন ধরনের সার্কুলারগুলো দেখো, ইভেন আমি তোমাদেরকে প্রমাণ হিসেবে দেখাবো, কোনো ধরনের জব সার্কুলারে কিন্তু অ্যাক্রিডিটেশন চায় না। সো তোমার যদি স্কিল থাকে তাহলে কিন্তু তুমি সেই জবগুলো তুমি চান্স পেতে পারবা। তো জবগুলোতে চান্স পাওয়ার জন্য আসলে লাগে কি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রিলি এক্সাম হয়। ম্যাক্সিমাম জবগুলোতেই যে ঘটনাগুলো ঘটে থাকে, প্রিলি এক্সাম হয়ে থাকে, অবজেক্টিভ অথবা রিটেন অথবা দুইটা একসাথেই, এবং পরবর্তীতে আসলে ভাইবা নেওয়া হয়, এবং সর্বোচ্চ গেলে কিছু স্কিল তোমাকে চেক করা হবে। তো এখানে কিন্তু আসলে অ্যাক্রিডিটেশন কোনো ধরনের ম্যাটার হচ্ছে না। অ্যান্ড আশা করি সকলের ক্লিয়ার হয়েছে যে আসলে তোমার যদি স্কিল থাকে এবং তুমি যদি একটা জব পাওয়ার জন্য রিকোয়ারমেন্টগুলো যদি তুমি ফুলফিল করো, তাহলে ভার্সিটি কোনো ম্যাটার করতেছে না। আই রিপিট, তাহলে ভার্সিটি অ্যাক্রিডিটেশন কোনো ম্যাটার করতেছে না। হ্যাঁ, পাবলিক নাকি প্রাইভেট সেটা কিছুটা ম্যাটার করে, সেটা আসলে আমরা অন্যদিকে আলোচনা হয়ে যায়, দ্যাটস আমি সেদিকে যাচ্ছি না। বাট আমি আলোচনা থাকতে চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং হচ্ছে নর্মাল ভার্সিটি, এই দুইটার মধ্যে যে আসলে বুয়েট কুয়েট কুয়েট চুয়েট এই যে ইউনিভার্সিটিগুলা অ্যাক্রিডিটেশনের কারণে কিন্তু আলাদা না। হ্যাঁ, এরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু সরাসরি পেয়ে যাচ্ছে, এবং যখন জব ফিল্ডে যখন তারা যাবে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য যে ভার্সিটিগুলো আছে, তাদের যে ফ্রেশ গ্রাজুয়েট থাকবে তাদের সাথে কিন্তু কম্পিটিশন করতে হবে। সো আলটিমেটলি কিন্তু দেয়ার ইজ নো ডিফারেন্স। বাট যদি তুমি বলো যে হ্যাঁ, ভাইভাতে যদি আমরা যাই, দেখা যায় যে বিভিন্ন জবের ভাইভাতে কিন্তু বুয়েটের স্যাররা বেশি থাকে, রুয়েট কুয়েট চুয়েটের স্যাররা বেশি থাকে। তো ধরা যাক দুইজন স্টুডেন্ট, তারা দুজনেই হচ্ছে কোয়ালিফাই হয়ে আসছে জবে, রিটেন এক্সাম দিয়ে, প্রিলি এক্সাম দিয়ে খুব ভালো মতো। এখন ভাইভাতে দেখা গেল যে একজন বুয়েটের স্টুডেন্ট সে যেরকম ভাইভা দিল, একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট সে সেরকমই ভাইভা দিল, ধরা যাক। তো তখন হবে কি, বুয়েটের টিচার সে হতে পারে, সে কনফিউজ হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি কাকে নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে একটা গোল মার্কে তো আসতে হবে, একজনকে তো নিতেই হবে। ধরা যাক দুইজন থেকে একজনকে চুজ করতে হবে। তখন সেক্ষেত্রে কিন্তু আসলে দুইটি স্টুডেন্টকে নেওয়াটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নাই। হ্যাঁ, এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এই টিচার কিন্তু খুব বেশি কিন্তু ভাইবা বোর্ডে থাকে না, তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটির টিচারে বেশিরভাগ থাকে। সো এই ক্ষেত্রে বলা যায় ছোট্ট একটা ডিফারেন্স ক্রিয়েট হতে পারে, যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে ভাইভাতে তারা কিছু ধরনের হচ্ছে ফেভার পেতে পারে। বাট আমার যেটা মনে হয়, যদি তোমার যোগ্যতা থাকে, যদি তুমি ভাইভা দিয়ে বুয়েট টুয়েট কুয়েট চুয়েট সেই সব ভার্সিটি স্টুডেন্টের সাথে যদি তুমি ভালো একটা পারফরমেন্স তুমি তাদেরকে দেখাতে পারো, তাহলে এইখানে কোনো ধরনের অ্যাক্রিডিটেশন ম্যাটার করতেছে না। সো আই হোপ তোমাদেরকে পুরোপুরিভাবে এটা ক্লিয়ার করতে পারছি। পিডিবির একটা সার্কুলার এখন আমরা দেখব। তো এই সার্কুলারে কি লেখা আছে আমরা দেখি, যে সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। এখানে কি আসলে আইভি লাগে? কমপক্ষে ২টি প্রথম বিভাগ অথবা শ্রেণীসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে। আই রিপিট, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশে যে ইউজিসি আছে, ইউজিসি আন্ডারে যত ভার্সিটি আছে, হ্যাঁ, এখানে কিন্তু প্রাইভেট পাবলিক সবগুলোর কথা বলতেছে, যে হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, যান্ত্রিক, হ্যাঁ, তারপর আরো অনেক ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো থেকে আসলে কিন্তু নেওয়া হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কুলারে কিন্তু কোথাও কিন্তু বলা নাই যে আইবি কর্তৃক অ্যাক্রিডিটেড ভার্সিটিগুলো থেকে পাশ করা স্টুডেন্ট হতে হবে। এটা আমি তো পিডিবি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখালাম। এই যে আমরা এখন ডিপিডিসিটা দেখতে পাচ্ছি, ডিপিডিসিটার মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের চায় না, ইভেন কোনো ধরনের জবে কিন্তু এগুলো চায় না। সো তোমরা যদি আরো একটু ঘাটাঘাটি করো, আমি তো কোম্পানির নামগুলো দিয়ে রাখছি আগে, যে বাংলাদেশের ডিস্ট্রিবিউশন জেনারেশন কোন কোন কোম্পানি রয়েছে, সেগুলো তোমরা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারো, কোনোটার মধ্যে আসলে এগুলো চায় না। নেক্সট আমরা আসি জব স্যালারি নিয়ে। তো আমি যে তিনটা মেইন সেক্টরের কথা বলছিলাম, যে জেনারেশনের পার্টে যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো আসলে বেসিক স্যালারি কিন্তু 52K। তো ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কিন্তু প্রায় সেম বেসিক স্যালারি থাকে। তো সরকারি জব হওয়ার কারণে হাউস রেন্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, রিস্ক অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্স সহ কিন্তু অ্যাকচুয়ালি সেটা 80 উপর চলে যায়। সো একদম ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে 80K কিন্তু আসলে মোটামুটি খুব ভালো বলা যায়। এবং তোমরা অনেকে হয়তো বা জানো যে এটা কিন্তু প্রমোশন হতে থাকে। তো তুমি যদি ট্রিপল ইঞ্জিনিয়ারিং হিসেবে যদি তুমি প্রথমে জয়েন করো, তো তোমার পদ থাকবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং পরবর্তীতে তোমার এই পদটা যত উপরের দিকে যেতে থাকবে, তো দেখা যায় 5 বছর পর এই স্যালারিটা কিন্তু 1.5 লাখের উপর কিন্তু হয়ে যায়, এটা মিনিমাম একটা ইনকাম থাকে। শুধুমাত্র গভর্নমেন্ট জবের কথা বলবো না, প্রাইভেট যে জবগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমান অবস্থা খুব ভালো, কিন্তু কথা হলো তোমাকে যথেষ্ট কম্পিটিশনের মধ্য দিয়ে গিয়ে এই জবগুলোতে চান্স পেতে হবে। এবং মেইন পয়েন্ট ইজ 5 বছর পর তোমার কিন্তু স্যালারি জয়েন করার স্যালারি চাইতে প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যেতে পারে। তো আমরা মোটামুটিভাবে সব কিছু নিয়ে আলোচনা করে ফেললাম। তুমি কোন সাবজেক্টে ভর্তি হবা, কোন ডিপার্টমেন্টে যাওয়ার তোমার ইচ্ছে, অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউর প্যাশন। তোমার হাতে যদি অনেকগুলো অপশন থাকে, তখন তোমাকেই আসলে খুঁজে নিতে হবে তোমাকে কোন দিকে যাওয়া উচিত।
তো আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই হিসেবে অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, তুমি যদি নিজেকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি তুমি দেখতে চাও, আমি যা যা বললাম ভিডিওতে সবকিছু যদি তোমার কাছে পজিটিভ মনে হয় এবং তুমি যদি মনে হয় যে হ্যাঁ, এই ফিল্ডটা তোমার জন্য যথেষ্ট উপযুক্ত, আমি বলবো ইউ আর ওয়েলকামড। আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ট্রিপলি হয়ে ওয়েলকাম করতেছি না, আমি সকল ভার্সিটির ট্রিপলি সাবজেক্টের রিভিউটা দিলাম। মোটামুটিভাবে সব ভার্সিটির জন্য এটা কিন্তু সেম হবে, তবে আমি ঢাকা ইউনিভার্সিটির উপরে একটু বেশি ফোকাস করে উত্তর দিয়েছি। সো আশা করি তোমরা আমার সকল কিছু তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের সকল কনফিউশনগুলো দূর করতে পেরেছো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আশা করি তুমি তোমার ফিউচারটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবা, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের রিভিউটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।